আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পড়ব তোমাদের ব্যাকরণ বইয়ের পৃষ্ঠা নাম্বার 14। দেখো, এখানে আছে কোমল তালুর অবস্থা। ঠিক আছে, আমরা এর আগে গত পর্বে 11, 12, 13 পৃষ্ঠা পড়েছিলাম। তো এখানে দেখো, কোমল তালুর অবস্থাটা কিরকম হয় সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যে মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে, আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। অর্থাৎ বাতাসটা মুখ দিয়ে এবং নাক দিয়ে দুটা একসাথে বের হয়। জানা দরকার কিভাবে বাতাস কখনো মুখ এবং কখনো নাক ও মুখ দিয়ে একসঙ্গে বের হয়, সেটা আমাদের জানতে হবে। আমাদের মুখের উপরে রয়েছে কি তালু। এটি দেখতে অনেকটা গম্বুজ আকৃতির। ঠিক আছে, এই তালুর সামনের অংশ শক্ত কিন্তু পেছনের অংশ নরম। বোঝাই যাচ্ছে যে শক্ত প্রত্যঙ্গ স্থির তা নড়াচড়া করতে পারে না, যেহেতু সেটা শক্ত। সে ক্ষমতা আছে কেবল নরম অংশের। ঠিক আছে, নরম বলেই তালুর পিছনের অংশকে বলে কোমল তালু। ওকে, এই তালুকে আমরা উপরে উঠাতে পারি, আবার নিচে নামাতে পারি। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। ঠিক আছে, দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনির উচ্চারণের। তো অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে যায়। এটি তখন এমন অবস্থায় থাকে যে বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হতে পারে। এভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো অনুনাসিক স্বরধ্বনি। তো বাতাস বের হওয়ায় এই দুই ধরন অনুসারে স্বরধ্বনিগুলোকে ভাগ করা আছে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে। ওকে, তো মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে শব্দের অর্থ কি বদলে যাবে। বাংলা মৌখিক স্বরধ্বনি 7টি। মৌখিক স্বরধ্বনি কয়টি? 7টি। অনুনাসিক স্বরধ্বনিও 7টি। নিচের সারণীতে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনিগুলো উল্লেখ করা হলো। দেখো এখানে যে একটা চার্ট দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মৌখিক স্বরধ্বনি হলো এই 7টি। কি কি আছে? হ্রস্ব ই, এ, আ, স্বরেয় ও হ্রস্ব উ। উদাহরণ, হ্রস্ব ই থেকে হ্রস্ব ইকার, যেমন বিধি, এতে হচ্ছে এরা, এ মানে ট্যাগ, জফলা আকার, এর মধ্যে কি আছে? এ আছে। বাদা অর্থাৎ আকার আছে। গদ মানে কবিতা, তারপরে আছে ও মানে ওরা, রস্যু কুড়ি মানে সংখ্যা বিশেষ। এবার আসো অনুনাসিক। একটা জিনিস খেয়াল করে দেখো, যতগুলো অনুনাসিক স্বরধ্বনি আছে সবগুলোর উপরে কি একটা চন্দ্রবিন্দু আছে। যেমন রস্যের উপর চন্দ্রবিন্দু, এর উপর চন্দ্রবিন্দু। যেমন বিধি মানে হচ্ছে বিদ্ধ করা। এ, এরা, একটু নাক দিয়ে শব্দটা আসবে। ঠিক আছে, এ ঠ্যাক মানে থলে। আ বাঁধা, বন্ধন, আবদ্ধ করা। গদ, অ, মানে গদ, আঠা। কি গদ মানে কি আঠা। ও, ওরা, তারা মানে সম্মানীয়। ও, কুড়ি, ফুলের কলি। দেখো, যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়, অথবা আংশিকভাবে বন্ধ হয়, কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে আসার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলোকে বলে ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ ফুসফুস থেকে এটা সরাসরি বের হতে পারে না। ঠিক আছে, মুখের কোথাও না কোথাও সেটা বাধাপ্রাপ্ত হয়। কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে আসে। যেমন প, ক, ল, স, ম, ন। এখন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। তো আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণগুলো কি সেটা দেখব। দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয়। কয়টা বিষয়? দুইটা। এগুলো হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। এই দুইটা জিনিস। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে উচ্চারণ স্থান। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিটা উচ্চারিত হয় সেটা কি উচ্চারণ স্থান। আর উচ্চারণ রীতি হলো, অর্থাৎ উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হয় তাকে বোঝায়। অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায় সে সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয়। উচ্চারণ রীতি আমাদের
রীতি আমাদের সে ধারণা দান করে। এখন উচ্চারণ স্থানটা দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে দ্বি ওষ্ঠ, ঠিক আছে, দ্বি ওষ্ঠ, দ্বি মানে হচ্ছে কি দুই, ওষ্ঠ মানে হচ্ছে কি ঠোঁট। তারপর হচ্ছে দন্ত মানে দাঁত, দন্ত মূলীয় অর্থাৎ দাঁতের গোড়ায় প্রতিবেষ্টিত, দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীর ধ্বনি হিসাবে দেখানো হয়। এখন কোনটা কি জিনিস ছবিতে দেওয়া আছে দেখো। এই হচ্ছে জিহ্বামূলীয়, একদম জিহ্বার গোড়ায়, এটা হচ্ছে তালব্য অর্থাৎ আমরা যেটাকে তালু বলি। এটা হচ্ছে দন্তমূলীয় মানে হচ্ছে দাঁতের মূলে। দ্বিওষ্ঠ, দ্বিওষ্ঠ মানে হচ্ছে এই দুইটা ঠোঁট হচ্ছে দ্বিওষ্ঠ। দন্ত মানে হচ্ছে কি দাঁত। এই হচ্ছে আমাদের কি কণ্ঠনালী। ওকে, এগুলা হচ্ছে কি উচ্চারণ স্থান। তো দ্বিওষ্ঠ কি আমরা এটা দেখব। দুই ঠোঁট অর্থাৎ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো দ্বিওষ্ঠ। যেমন তাপ মানে প, লাফ মানে ফ, নাম শব্দের প, ফ, ম এ শ্রেণীর ধ্বনি। ঠিক আছে, প, ফ, ম হচ্ছে দ্বিওষ্ঠ ধ্বনি। দন্ত, তো জিভের সামনের অংশ দ্বারা উপরের পাটি দাঁতে নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয়। বাংলা যেরকম মত, ত, পথ, ত, পদ, সাধ শব্দের ত, থ, ধ, দ এই ধ্বনি, এগুলার উদাহরণ। এগুলো হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। ওকে, এগুলা কি দন্ত ধ্বনি। ওকে, এখন দন্তমূলীয় হচ্ছে জিভের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। যেমন কাস্তে, দান, ঘর, র, দল, ল, দল শব্দের তালিব্য স, দন্ত ন, র, ল ব্যঞ্জন এ শ্রেণীর উদাহরণ। এগুলো হচ্ছে দন্তমূলীয়। দন্ত ন ধ্বনিকে দন্ত ন এবং দন্ত স ধ্বনিকে দন্ত স হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু এ দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমেই দাঁতের স্পর্শ নেই। দেখো এই দন্ত স, স এগুলোতে কি দাঁতের কোনো স্পর্শ নেই। আমরা কান শব্দ উচ্চারণ করলেই তা বুঝতে পারি। কান শব্দ উচ্চারণের সময় দেখো জিহ্বার সামনের অংশ উপরের পাটির দাঁতের মূল অংশকে স্পর্শ করে। একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের স উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলের খুব কাছাকাছি আসে। সেই হিসাবে দন্ত ন এবং দন্ত স ব্যঞ্জনকে দন্তমূলীয় ন অথবা দন্তমূলীয় স বলাই বিজ্ঞানসম্মত। শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব তালব্য দন্তমূলীয়। জিভের সামনের অংশ উপরের শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত, যেমন টাক, কাঠ, ডাল, ঢাকা এই শব্দগুলোর ঠ, ঠ, ড, ড এগুলো হচ্ছে কি তালব্য দন্তমূলীয়। তালব্য, জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হলো তালব্য। যেরকম এখানে দেখো শব্দর কি আছে, পচন, ছলনা, জাগরণ, ঝংকার, বাঁশ। দেখো আন্ডারলাইন করা শব্দ কি কি আছে, ছ, ছ, বর্গীয় জ, ঝ, তালিবস্য এই ধ্বনিগুলো হচ্ছে তালব্য। এখন দেখো জিহ্বামূলীয়, জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের খুব মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয়। যেরকম দেখো কাক, লাক, দাগ, গগন, বাঘ, রং এই শব্দের খ, খ, গ, ঙ ধ্বনি এই জাতীয় এই ধ্বনিগুলোকে কণ্ঠধ্বনিও বলা হয়। কণ্ঠনালী, কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠ কি নালীয়। এ জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটি, সেটা কি হ। হ হইল একমাত্র বর্ণ যেটা কণ্ঠনালীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে পৃষ্ঠা 17 থেকে শুরু করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।